একটা ইলেকট্রিক বিল এসেছে এ মাসে। টাকার অঙ্কটা দেখার পর থেকে মঞ্জুরির মেজাজ টঙে চড়ে আছে। 3 ঘরে পাখা চলে, বসার ঘরে 2-4 ঘন্টা, আর চলছে টিভি, ফ্রিজ। এতে মাস গেলে 1400 টাকা বিল ওঠে। এসি নেই, ওয়াশিং মেশিন নেই, এখন গিজার চলার প্রশ্নই ওঠে না, তারপরেও এত। কস্মিন কালে জুলাই মাসে 600-650 বেশি এসেছে। মঞ্জুরির কোপটা গিয়ে পড়েছে মিমলির ওপর। পাখা চালিয়ে 2 মিনিটের জন্য ঘর থেকে বেরোলে তো কথাই নেই, টেপ বাজালেও রে রে করে উঠছে। কড়া ফরমান জারি হয়েছে, যত অন্ধকারই থাকুক দিনের বেলা বাথরুমে আলো জ্বালানো চলবে না। দেবাংশুর ওপর আক্রমণ অবশ্য হচ্ছে অন্যভাবে, ঠাড়ে ঠোড়ে। এই একজন এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় পায়, একবার ইলেকট্রিসিটি অফিসে যাওয়ার সময় হয় না, টাকা ফেলেই সব দায়িত্ব খালাস, আর তো কোনো দিকে তাকানোর দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। শুনতে শুনতে দেবাংশু তিতিবিরক্ত। সর্বক্ষণ এই মেজাজ কাহাতক ভালো লাগে। সব ব্যাপারেই মঞ্জুরি আজকাল বড্ড চিল্লামিল্লি করছে। মিমলির কোচিং থেকে ফিরতে একটু দেরি হলো তো ঝাড়ের চোটে বৃন্দাবন। বাড়ি ফেরার দরকার কি, রাস্তায় থাকলেই পারো। মালতীর মা মুরগির মাংসে সেদিন নুন বেশি দিয়ে ফেলেছিল, তাকেও ছ্যাটছ্যাট করে 4টি শুনিয়ে দিল। বেচারি বয়স্ক মানুষটার চোখ ছলছল। দেবাংশু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এলো। পেটে বেশি ডিম ছিল বলে খেতে বসে কি নাক সিটকানো। সঙ্গে ফাটা রেকর্ডের মতো ওই ইলেকট্রিক বিলের গান তো চলছেই। অগত্যা দেবাংশুকে নড়ে চড়ে বসতেই হয়, অন্তত এই বিলের জন্য। চিন্তা ভাবনা করে অফিসে এসে আজ 12টা নাগাদ বেরিয়ে পড়ল দেবাংশু, সোজা সিএসসির সদর দপ্তর। বিল নিয়ে দেখা করলো অফিসারের সঙ্গে। তা তিনি একটি চিজ বটে, অভিযোগকারীর অন্ত নেই, সকলেরই আর্জি শোনেন তিনি, মুখে একটা মোলায়েম হাসি ঝুলিয়ে। তবে কোনো আশ্বাসও দেন না, সমস্যা শুনে বিহ্বল হন না। তার মধুর নীলচে মুখে সাফ কথা, বিল আগে জমা করে দিন, চাইলে কিস্তির ব্যবস্থা করে দিচ্ছি। কর্তৃপক্ষ টাকা পেলে তবে অভিযোগ নেড়ে ঘেঁটে দেখবে। বিরস বদনে দেবাংশু ব্যাংকে ফিরল। ফলাফল জেনে মঞ্জুরির কি প্রতিক্রিয়া হবে ভাবতে ভাবতে সিটে বসতে না বসতেই শুনল তার একটা ফোন এসেছিল, কোনো এক মহিলার, আবার নাকি খানিক বাদে করবে বলেছে। দেবাংশুর বুক শিরশির করে উঠল। শ্রীলেখা গোটা গত সপ্তাহটা যাদবপুরের পথ মারায়নি, তাই বোধহয়। ইচ্ছে করেই যায়নি দেবাংশু, রোজই শ্রীলেখার মুখখানা তাকে টানে। তবুও গেলেই তো বাড়িতে খেঁচাখেচি, অশান্তি। তাছাড়া মঞ্জুরি তো খুব একটা ভুল বলেও নি। বন্ধুর সদ্য বিধবা বউয়ের ব্যাপারে গায়ে পড়ে বেশি উৎসাহ দেখানো বোধহয় সত্যি শালীনতার সীমা লঙ্ঘন করে যাচ্ছে। শ্রীলেখার যদি সত্যি প্রয়োজন হয় তো সে ডাকবে তাকে, সে যেচে উপচিকিৎসু সাজবে কেন? আজ ফোন করেছে মানে নিশ্চয়ই দরকার পড়েছে শ্রীলেখার। মনে মনে শ্রীলেখার সঙ্গে একটা কথোপকথন গুছিয়ে নিল দেবাংশু। কি হলো আপনার, আসছেন না যে বড়? আর বলবেন না, নানা রকম কাজে কর্মে। তা আপনার খবর ভালো? আছি একরকম। সেই কম্পেনসেশনের কথা আর এগুলো সময় করে উঠতে পারিনি, এই যাব আজকালের মধ্যে। পাপু কেমন আছে? স্কুল চলছে ঠিক মতো? হ্যাঁ, এখনো তো চলছে, কতদিন চালাতে পারবো জানি না। হিমাদ্রির অফিস থেকে গ্র্যাচুইটির টাকাটা নিয়ে এসছেন? হ্যাঁ, ওইটুকুনি তো এখন সম্বল। আমার নন্দাই তো 2 দিন আসবো বলে আর এলেন না। তারপর যা হোক। ব্যবসার কথা নিয়ে কিছু ভাবলেন? আপনি আসুন না, একটু আলোচনা করি। দেখুন, একটা কথা বলি, হিমাদ্রি আমার বন্ধু ছিল, সেই সুবাদে যাই বটে, কিন্তু যতই হোক আমি তো বাইরের লোক, আমার মতামতের ওপর ডিপেন্ড করে থাকাটা কি ঠিক? আপনার আপনজনেরা আছে, আই মিন ভাই, বাবা মা, ননদ ভাসুর, তাদের সঙ্গে পরামর্শ করুন, তারাও অবশ্যই ভালোই চাইবেন। আপনি কি আমার উপর রাগ করেছেন? আরে না না, তা কেন, মানে সংসারের যা নিয়ম তাই বলছি আর কি। আপনিও এখন আমাদের পর নন। সত্যি বলতে কি, আপনাকে দেখলে আমি খুব বল ভরসা পাই। সো কাইন্ড অফ ইউ। আপনি আসছেন তো তাহলে? যাবো তো বটেই, ওই ক্ষতিপূরণের ব্যাপারটার একটা ফয়সালা করে নি। এমনিও তো আসতে পারেন, মানুষের সঙ্গে মানুষের দুটো কথা বলতেও তো ভালো লাগে। বলছেন? বলছি। আমি আপনাকে
সত্যি একটু অন্য চোখে দেখি। এতটা কি বলবে শ্রীলেখা? মনে হয় না। তবু মনে মনে প্রস্তুত থাকা ভালো। খানিকটা রিজার্ভ থাকতে হবে এবার থেকে। শ্রীলেখাকে বুঝিয়ে দিতে হবে সে মোটেই যাওয়ার জন্য লেলা করছে না। কাল্পনিক সংলাপ রচনা করতে করতেই কম্পিউটারের কিবোর্ড টিপছিল দেবাংশু। মিনিট 40 বাইরে ছিল। যথেষ্ট কাজ জমে গেছে টেবিলে। সারছিল ধীরে সুস্থে। মিনিট 20 পর চোখ সরল মনিটর থেকে। একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, মাথা জ্যাম হয়ে যায়। দেবাংশু ছোট একটা আড়মোড়া ভেঙে নিল। চশমা নামিয়ে মুছল চোখ। আবার পড়ছে চশমা। পেছনে স্বদেশ দত্ত পিঠে একটা টোকা দিয়ে বলল, কে টায়ার্ড মনে হচ্ছে? হ্যাঁ, না না, জাস্ট শরীরটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আমিও মাথা ছাড়াচ্ছি। গৌতম কানের কাছে যা বক বক করে গেল। কি নিয়ে? দেখনি ব্যাংক ইউনিয়নের সঙ্গে গভর্নমেন্ট বসছে। দেখছিলাম কাগজে। লাভ হবে কিছু? গৌতম তো প্রচুর আশ্বাসবাণী শোনালো। এবার নাকি ভালো পে হাইক হবে। তবে স্টাফ ডিপ্লয়মেন্টের বেলায় ইউনিয়নকে বোধহয় খানিকটা জমি ছাড়তে হবে। অর্থাৎ গৌতম তাহলে স্বীকার করে নিল কর্মী সংকোচনের ইস্যুতে ওরা পিছু হটছে। সম্ভবত। দেখা যাক কি হয়। বলে এগোতে গিয়েও ফিরেছে স্বদেশ। আচ্ছা, একটা কথা, তুমি একটা ফিল্ম ক্লাবে আছো না? হ্যাঁ, কেন? রেগুলার শো টো হয়? মাসে 2 মাসে প্যাকেজ ট্যাকেজ আসে। মেম্বারশিপ নেবেন নাকি? আমার বুঝি আর ওইসব হিট ছবি দেখার বয়স আছে? স্বদেশ চোখ টিপল। আমার ওই শ্যালকের খুব ইন্টারেস্ট। কাঁচা বয়স, তোমার মতোই ব্যাচেলার, কনস্ট্রাকশন লাইনে গেছে। ফুর্তি ফার্তাতেও বেজায় আগ্রহ। কি করে শ্যালক? বাড়ি বানায়। নিজে হাতে করে না, প্রমোটরের সঙ্গে আছে। এই তো ওই কসবার বোসপুকুরে 2টো সাইটে ওদের কাজ চলছে। কাল রাত্রিরে মিমলির সঙ্গে ফ্ল্যাট কেনা নিয়ে কথা হচ্ছিল দেবাংশু। মিমলি তেমন উৎসাহ দেখালো না বটে, তবে আপত্তিও জানায়নি সেরকম। বলছিল, দেখো যা ভালো বোঝো করো, তবে একদম ধ্যারে গোবিন্দপুরে কিনো না। কসবা বোসপুকুরের দিকটা তো খারাপ নয়, মোটামুটি কমিউনিকেশনের ব্যবস্থা আছে। ওর কথা শুনে দেবাংশু আলগাভাবে জিজ্ঞেস করল, ওদিকে আর ফ্ল্যাট খালি আছে? ঠিক বলতে পারবো না, খোঁজ নিয়ে জানতে হবে। তুমি নেবে নাকি? ভাবছি, বয়স তো হচ্ছে, কতকাল আর বাড়ি ভাড়া গুনবো। বটেই তো। আরে গোটা খরচটাই একেবারে ওয়েস্টেজ। অবশ্য মহাকালের হিসেবে কিছুই না। তিনি দিচ্ছেন, তিনি নিচ্ছেন, আমরা তো নিমিত্ত মাত্র। কি বুঝলে? শিবু এসে ডাকছে, দাদা আপনার ফোনটা এসেছে, সেই ভদ্রমহিলা। দেবাংশুর হৃৎপিণ্ড ধড়াস করে উঠল, কারণ ছাড়াই। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, তাহলে আপনার শালার সঙ্গে একদিন কথা বলিয়ে দিন না। ফিল্ম ক্লাব নিয়ে কোনো সমস্যা হবে না, ও হয়ে যাবে। দ্রুত ম্যানেজারের ঘরের দিকে যেতে গিয়েও দেবাংশু গতি কমালো আচমকা। ছুটে যাওয়ার কোনো মানেই হয় না। ওতে স্বরে একটা উত্তেজনা প্রকাশ পায়। কোথায় যেন সেদিন পড়ছিল না, যত তুমি অন্যকে অপেক্ষা করিয়ে রাখবে ততই সুবিধাজনক অবস্থায় থাকবে। দুলকি চালে হাঁটতে হাঁটতে কাউন্টারের ওপাশে হালকা ভিড়ে চোখ বুলিয়ে নিল দেবাংশু। আর একবার সংলাপগুলো সাজালো ভেতরে ভেতরে। ম্যানেজারের ঘরে ঢুকে রিসিভার চাপলো কানে। নিরাবেগ স্বরে বলল, ইয়েস স্পিকিং। দেবাংশু, কোথায় বেরিয়েছিলে তুমি? শ্রীলেখা নয়, সুতপা। তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলতে থাকা উত্তেজনাটা নিবে গেল। নিরুত্তাপ গলায় দেবাংশু বলল, কাজ ছিল একটু পার্সোনাল। তাই বলো, আমি ভাবলাম অফিস থেকে কাট মারলে। আমার আর সে বয়স নেই। দেবাংশু টেরচা চোখে ফাইলে মুখ ডোবানো ম্যানেজারকে দেখে নিল। মুখ নয়, টাকটাই দেখা যাচ্ছে শুধু। গলা ঝেড়ে নিয়ে বলল, বলো কি বলছো? আমি খুব বিপদে পড়ে গেছি দেবাংশু। সুতপার গলায় মিনতির সুর। তবু যেন উদ্বিগ্ন হলো না দেবাংশু। বিপদ তো সুতপার লেগেই আছে। আজ আবার কি কাহিনী শুনতে হবে কে জানে। বলল, হলোটা কি? আর বলো না, যা একখানা সিচুয়েশনে ফেসেছে প্রদীপ্ত। জানো কি কাণ্ড করেছে ভিজিলেন্সের লোকেরা?
প্রদীপ্ত সব কটা ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। আরও নাকি কি সব কমপ্লেন ছিল ওর এগেনস্টে, সব একসঙ্গে জুড়ে নিয়ে কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, কি একটা হেল্পলেস কন্ডিশন। খুবই অড। আমি যে এখন কি করি, আজ তো অফিসেও যেতে পারলাম না, বাড়ি থেকেই ফোন করছি। কি যে গেরোয় পড়লাম না। ভিজিলেন্স অফিসারটা নাকি খুব প্রম্পট, 1-2 সপ্তাহের মধ্যে চার্জশিট ফ্রেম করে দেবে। আমার অবশ্য বিশ্বাস হয় না গভর্নমেন্ট অফিসে অত তাড়াতাড়ি কাজ হয়, তুমি বলো। দেবাংশু আমতা আমতা করলো। আমি তো ঠিক এইসব ব্যাপার জানি না। আমিও কি চাই জানি, এখন গাড্ডায় পড়ে জানতে হচ্ছে। সুতপার গলা যেন একটু ধরে এলো। প্রদীপ্ত বেচারা তো শোকেই মুহ্যমান। কি বলছে, কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। একবার বলছে মরে যাব, একবার বলছে বাঁচাও। দেবাংশু ভেবে পেল না কি বলবে, চুপ করে রইল। সুতপা আবার বেজে উঠেছে কানে। আয় দেবাংশু, বলো না কি করি। এ সময় ওর পাশে তো আমার দাঁড়ানো উচিত নয় কি? যদি কেসটা সারভাইভ করে, ও হয়তো শুধরলেও শুধরোতে পারে, কি বলো? অবশ্যই, দেবাংশু তাড়াতাড়ি বলল। ধাক্কা খেলে মানুষের চেঞ্জ আসে। অ্যান্ড নেভার ইট ইজ টু লেট। শুধরলেই মঙ্গল। এখন বুঝছো তো তুমি আমায় কি বিপদে ফেলেছ? আমি? তুমি ছাড়া আর কে? তোমার জন্যই তো ওর সঙ্গে আমার জীবনটা জড়িয়ে গেল। ওপারে সুতপার গলা ফের ভিজে ভিজে। এ বোধহয় আমার কপাল ছিল, বিধির লিখন। কি খণ্ডাবে। যাগে, কাজের কথা শোনো, তোমাকে কিন্তু আমার পাশে থাকতে হবে। মানে? বললাম না, ওর ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে। লয়ার যে লাগাবো তার পয়সা কোথায়? আমার একটা অ্যাকাউন্ট ওর সঙ্গে জয়েন্ট ছিল, তো সেটাও তো আটকে গেল। সিঙ্গেল অ্যাকাউন্টে আমার তেমন কিছুই তো পড়ে নেই। বুঝতে পারছো অবস্থাটা? 1,030 টাকা তুমি আমায় দিতে পারবে না? আত্মীয় স্বজনদের কাছে তো চাইতে পারছি না, ওর মান সম্মানটাও তো দেখতে হবে। এক তুমি আছো। দেবাংশু হ্যাঁ কিছুই বলল না। কি ভাবছো? টাকা আমি মারবো না, মাসে মাসে মাইনে থেকে শোধ করে দেব। প্রদীপ্তকে তুমি যদি দেখতে দেবাংশু, তোমারও মায়া হতো। দেবাংশুর হাসি পেয়ে গেল। প্রদীপ্তের ওপর করুণা জাগানোর কি আন্তরিক প্রয়াস। মুখে যাই বলুক, প্রদীপ্তকে সত্যি ভালোবাসে সুতপা। যখন সুতপা প্রতিহিংসায় ছটফট করত, তখনও বুঝি কিছু দুর্বলতা ছিল দেবাংশুর ওপর, এখন আর নেই। এ এক ধরনের স্বস্তিও বটে, এক ধরনের মুক্তির স্বাদ পাওয়া যাচ্ছে চিন্তাটায়। দেবাংশুর কাছে নিজেকে অসুখী প্রতিপন্ন করাটা বুঝি সুতপার নিছকই খেলা। দেবাংশু তার কষ্টে পীড়িত হচ্ছে ভেবে নিয়ে সুতপা কি কোনো ধর্ষকামী সুখ অনুভব করে? এখন কেন যেন মনে হচ্ছে সুতপা কোনোদিনই তাকে ভালোবাসেনি। তারও সুতপার ওপর একটা মোহ ছিল মাত্র, তার বেশি কিছু নয়। না হলে সুতপার কাতর অনুনয়ও তার বুকে সেভাবে ঢেউ তুলতে পারে না কেন? তা বলে নীচ হতে তো সে পারবে না। পুরনো বন্ধুত্বের মর্যাদাটুকু সে দেবে। হ্যাঁ বন্ধু, সুতপা তার শত্রু তো নয়। স্পষ্ট গলায় দেবাংশু বলল, ঠিক আছে, টাকা নিয়ে কোনো সমস্যা হবে না। কবে লাগবে? যাক, বাঁচালে, টাকাটা জোগাড় হয়ে রইল। সুতপার স্বরও অনেকটাই স্বচ্ছ। ফোন করব তোমায়, জানিয়ে দেব। প্রার্থনা করো যেন ভালোই ভালোই এই দুর্যোগ থেকে বেরিয়ে যেতে পারি। ও হ্যাঁ, শিওর। আশ্চর্য মানুষের মন। এখনই নিজেকে নির্ভার লাগছিল দেবাংশুর, অথচ সিটে ফিরে বসতে না বসতেই কুটুস কুটুস পিঁপড়ের দংশন। প্রদীপ্ত নামের লোকটাকে সে চেনে না, তার ছবি পর্যন্ত দেখেনি কখনো। সে রোগা না মোটা, লম্বা না বেঁটে, সে সম্পর্কেও তার তেমন স্পষ্ট ধারণা নেই। সুতপা তার সম্পর্কে যা গল্প করে তার থেকে মনেও হয় না প্রদীপ্ত দারুণ কিছু, বরং ধারণাটা খারাপের দিকেই যায়। এ হেন মানুষ সুতপার ভালোবাসা পেয়েছে, এ ভাবনাতেও কেমন যেন একটা মৃদু ঈর্ষা পিনপিন করে বুকে। জ্বালা নেই, ঝাঁঝ নেই, তবু অনুভূতিটা ঈর্ষাই। সুতপা তাকে এখনো ভালোবাসে, এই সুপ্ত অহংকারটাও ভেঙে গেল। খারাপ কি একটুও লাগবে না?
2টো বাজলো। টিফিন আওয়ার। ক্যাশের নন্দিতা বাগচি টিফিন বাক্স নিয়ে এসে বসেছে চিত্রা দাশগুপ্তর পাশের চেয়ারে। দুজনেই 40 ছুঁই ছুঁই। নিচু স্বরে নন্দিতা কি যেন বলল চিত্রাকে। দুজনেই আর চোখে দেখে নিল দেবাংশুকে, আরো নামিয়ে ফেলল গলা। দেবাংশু কিঞ্চিত অস্বস্তি বোধ করল। মেয়েরা যখন নিজেদের মধ্যে রহস্যালাপে মগ্ন হয় তখন তার কাছাকাছি থাকলেও নিজেকে কেমন বোকা বোকা লাগে। উঠে বাইরে গিয়ে টিফিন সারল দেবাংশু। ফুটপাতের রুটি সবজি আর পাশের দোকান থেকে সন্দেশ। তারপর হাঁটতে হাঁটতে গেল একবার চাঁদনির দিকটায়। বাইরের ঘরের পর্দা বদলাচ্ছে মঞ্জুরি। কাল কাপড় কিনে দর্জিকে সেলাই করতে দিয়েছে। দেবাংশুকে রডের লাগানোর রিং এনে দেওয়ার কথা বলেছিল। কিনতে কিনতে মঞ্জুরির কঠিন মুখটা মনে পড়ল আবার। ফ্ল্যাট হোক চাই না হোক, বুককেস একটা সত্যি দরকার। যাবে নাকি আজ বিকেলে? পার্ক স্ট্রিট থানাতেও একবার গেলে হয়। নিজেই যেচে শ্রীলেখার মধ্যে ক্ষতিপূরণের টাকা পাওয়ার একটা আশা জাগিয়েছে। এখন দুম করে নির্লিপ্ত হয়ে যাওয়া কি ভালো দেখায়? চাপ না থাকলে থানার মেজবাবুটি যে কোনো উচ্চবাচ্য করবে না এ ব্যাপারে দেবাংশু নিঃসন্দেহ। না, আজ একবার ওদিকে যেতেই হবে। অফিস ছুটির মুখে মুখে বেশ কিছু কাজ এসে গেল আচমকা। ম্যানেজারের ঘরে আটকে থাকতে হলো অনেকক্ষণ। দেবাংশু বেরোলো ভারী আকাশ মাথায় নিয়ে। 2-4 পা যেতে না যেতেই বৃষ্টি। তেমন একটা জোরে নয়, টিপ 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 টিপ। মাথা বাঁচিয়ে বাঁচিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাত ধরে হাঁটছিল দেবাংশু। পথে হিমাদ্রিদের অফিস। প্রাচীন বাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় সেই বোটকা গন্ধটা ঝাপটা মারল নাকে। পেরোলো বইয়ের দোকানগুলো, সেই চায়ের ঠেকটাও। দুর্ঘটনার পর বেশ কয়েকবার দেবাংশু এ পথে এসেছে, তবে আজকের ভেজা ভেজা মলিন বিকেলে বুকটা কেন যেন হঠাৎ ভারী ভারী ঠেকছিল। আবছাভাবে মনে পড়ল একটা স্বপ্ন দেখেছিল কাল রাতে। প্রায় দেখে, হিমাদ্রিও ছিল স্বপ্নে, প্রায় তো থাকে। কি যেন দেখছিল, কি যেন। সকালে ঘুম ভাঙার পরও খানিকক্ষণ রেস্ট ছিল স্বপ্নটার। এখন আর ঠিক স্মরণে আসছে না। কলেজের কোনো সিন? কলেজ ক্যান্টিনটা ছিল, সেখান থেকে হঠাৎ একটা সমুদ্র এসে গেল না? নীলাভ জল, ঢেউ, হা হা হাসছিল হিমাদ্রি। তারপর যেন কি, কি যেন। সহসা ফুটপাতে পা গেঁথে গেছে দেবাংশু। সামনেই সেই অভিশপ্ত বাড়ি, টিন দিয়ে ঘেরা। এখন গায়ে ঝুলছে কর্পোরেশনের নোটিশ, সাবধান, বিপজ্জনক গৃহ। শুনেছিল বাড়িটা শিগগিরই ভেঙে ফেলা হবে। কই, কাজ তো এখনো শুরু হলো না। দেবাংশুর বিস্ফারিত চোখ দেখছিল টিন ঘেরা জায়গাটার গায়ে ঘর বেঁধেছে এক ভিখারি পরিবার, প্লাস্টিকের ছাউনি তুলে। ভাঙা কার্নিশের ঠিক নিচটায় পা ছড়িয়ে বসে খেলা করছে এক আধা উলঙ্গ শিশু। কল্পদৃশ্য নয় তো? কোনটা সত্যি? ওইখানে একটা মানুষের মুখ থুবড়ে পড়ে মৃত্যু, না ওই ভেজা ফুটপাতের শিশুর নির্বিকার খেলা, নাকি দুটোই? আপনার সঙ্গে আমার কিন্তু খুব ঝগড়া আছে দেবাংশু বাবু। কেন, কি করলাম? ছি ছি, কি লজ্জায় যে ফেললেন। বলা নেই কওয়া নেই, অমন এক সেট দামি চেয়ার টেবিল কিনে পাঠানোর কোনো মানে হয়? ওটা তাহলে এসে গেছে, যাক নিশ্চিন্ত হলাম। আর নিলাম ঘর অবশ্য বলেছিল আজই সকালে ডেলিভারি দিয়ে যাবে। উফ, আমাদের যে কি অপ্রস্তুত অবস্থা। লোকটা এসে সকালে কড়া নাড়ছে। প্রথমে তো ভেবেছিলাম ঠিকানা ভুল করেছে। চালানে আপনার নাম দেখে শ্রীলেখা মাথা ঝাঁকালো। হঠাৎ দুম করে চেয়ার টেবিল পাঠাতে গেলেন কেন বলুন তো? ওটা পাপুর জন্যে, আমার উপহার। হঠাৎ? কারণ আছে। কয়েক সেকেন্ডের জন্যে চোখ বুঝল। বুঝিবা মগজের মনিটরে ভেসে ওঠা হিমাদ্রির মুখটাকে দেখে নিল একবার। তারপর বলল, আপনাকে একটা কথা আমার বলা হয়নি। অন দ্যাট ফ্যাটাল ডে হিমাদ্রি এলআইসির প্রিমিয়াম দিতে তো যাচ্ছিলই, আমার সঙ্গে অকশন শপে গিয়ে একটা চেয়ার টেবিল কেনার বাসনাও প্রকাশ করেছিল। পাপু খাটে বসে পড়াশুনো করে, এটা ওর খারাপ লাগতো। ইনফ্যাক্ট ওই ইচ্ছেটার কথা যখন বলছিল, মানে ঠিক তখনই। বন্ধুর শেষ ইচ্ছে পূরণ করা কি দোষের? শ্রীলেখা চুপ হয়ে গেল, যেন থতমত খেয়ে গেছে। দেবাংশু গলা ঝাড়ল।
পাপুর পছন্দ হয়েছে? অস্পষ্টভাবে মাথা নাড়ল শ্রীলেখা। হ্যাঁই বলল বোধহয়। শ্রীলেখার অস্বাচ্ছন্দ্যটা দেবাংশু টের পাচ্ছিল। তাকে সহজ করার জন্য হালকাভাবে বলল, আসলে কি হয়েছে জানেন তো, সেদিন নিজের জন্য একটা বুক কেস দেখতে গেছিলাম, তখন হঠাৎ জিনিসটা চোখে লেগে গেল। ফোল্ডিং চেয়ার টেবিল, ঘরে জায়গাও কম নেবে, হিমাদ্রির কথাটাও মনে পড়ছিল। আচ্ছা এবার বলুন, কাজটা অন্যায় হয়েছে কিনা? কত পড়েছে? হ্যাঁ, দাম জেনে কি হবে, ওটা তো আমার পাপুকে উপহার। না না, তা হয় না। শ্রীলেখা জোরে জোরে মাথা নাড়ল। সেই ইচ্ছে হলে আপনি অন্য কিছু দেবেন, অত দামি জিনিস কেন? অসুবিধা কি আছে? আছে দেবাংশুবাবু। শ্রীলেখা সরাসরি তাকালো দেবাংশুর চোখে। এমনিতে তো আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, তার উপর আবার কেন ঋণের বোঝা বাড়াচ্ছেন? দেবাংশু মনে মনে বলল, ঋণ তো আমারই বেশি শ্রীলেখা, পাশ বদলের ঋণ, বেঁচে থাকার ঋণ। মুখে বলল, কৃতজ্ঞতা কেন বলছেন? বারে, আপনি উঠে পড়ে না লাগলে কম্পেনসেশনটা পাওয়া যেত। হ্যাঁ, শেষ পর্যন্ত ভাঙা বাড়ির মালিকের কাছ থেকে পাওয়া গেছে টাকা। পরিমাণ একেবারে হেলা ফেলার নয়, পুরো লাখ না হলেও 90,000। অবশ্য তার জন্য টানা হ্যাঁচড়া দরাদরিও হয়েছে বিস্তর। গোটা আলাপ আলোচনাটাই অবশ্য হয়েছে থানার মেজবাবুর মাধ্যমে। বাড়ির মালিককে একবারও সচক্ষে দেখতে পায়নি দেবাংশু। ফৌজদারি কেসে শ্রীলেখারা অ্যাডেড পার্টি হবে, এই ভয় দেখিয়ে মেজবাবুটি যে কত কামালেন ঈশ্বরই জানেন। দুনিয়ায় তো এখন মিডলম্যানদেরই যুগ, সর্বত্রই কাটমানি, সরাসরি লেনদেন কটাই বা হয়। তবু যা হোক, কিছু তো মিলল। টাকাটা অবশ্য দেবাংশু হাতে নেয়নি, শ্রীলেখাকে থানায় নিয়ে গিয়েছিল শনিবার। শ্রীলেখার ভাইকেও। নোংরা নোংরা নোটগুলো নেওয়ার সময় ঝরঝর করে কেঁদে ফেলেছিল শ্রীলেখা। দেবাংশু উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, হারে ছাড়ুন তো, ও টাকা তো আপনার প্রাপ্য ছিল। সে তো পেলাম বলে, না দিলে আমি কি করতে পারতাম বলুন? কিছুই না। আহা, থাক না ওসব কথা। ভাবনা চিন্তা কিছু করলেন? কি ব্যাপারে বলুন তো? টাকাটা দিয়ে কি করবেন? ও হ্যাঁ, আপনাকে তো বলাই হয়নি, ভাই একটা ভালো প্রস্তাব দিয়েছে, বলছে জেরক্স মেশিন বসানোর কথা। কিন্তু তার জন্য তো ঘর লাগবে। একটা গ্যারেজ ঘর দেখেছে ভাই, ওই যাদবপুর মোড়ের কাছে, ওই ইব্রাহিমপুর রোড আছে ওখানেই, মেন রাস্তার ওপর। ভাড়া বেশি নয়, তবে সেলামি নেবে। ওখানে নাকি 1.5-2 লাখ পড়ার কথা। ভাইয়ের খুব চেনা জানা বলে ওই 1 লাখে রাজি হয়েছে। ও, তাহলে তো ওই টাকার পুরোটাই চলে যাবে। দেবাংশু ভাবিত হলো, মেশিন কিনবেন কি করে? বাবা সঞ্চয় থেকে কিছু তুলে দিচ্ছে, ভাবছি সঙ্গে আমার গয়নাগুলোও বেচে দেব। গয়নাগাটিতে আমার আর কি কাজ বলুন? সিড মানি জমা রেখে ব্যাংক থেকে লোন তুলতে পারেন, যদি বলেন আমি চেষ্টা করে দেখতে পারি। আপনি তো রইলেনই। এতক্ষণে শ্রীলেখার মুখে চিলতে হাসি। আগে দেখি আমরা কতটা কি করে উঠতে পারি। আমরা শব্দটা ঠক করে কানে বাজল দেবাংশু। সে তাহলে শ্রীলেখার আমরার মধ্যে নেই? ওই শব্দটাই কি বুঝিয়ে দিচ্ছে না শ্রীলেখার পাশে দাঁড়ানোর মানুষ আছে, তারাও করছে যথাসাধ্য। সঙ্গে সঙ্গে যেন এও পরিষ্কার, শ্রীলেখা শুধু দেবাংশুর ওপর নির্ভর করতে আগ্রহী নয়। ভাবনাটাই তো নিশ্চিন্ত হওয়াই উচিত। তাও যেন একটু মিয়ে গেল দেবাংশু। বলল, তবু যদি আপনার কাজে আসতে পারি আমার ভালো লাগবে। জানি। শ্রীলেখা উঠে দাঁড়ালো। বসুন, আরেক কাপ চা করে আনি। দেবাংশু হাঁ হাঁ করে উঠল। না না, আর নয়, আর খাবো না। সে কি, আপনার তো চায়ে কখনো অরুচি দেখিনি। আজ একটু তাড়া আছে, উঠব। দেবাংশু ঘড়ি দেখল। বৌদি আর ভাইঝি আজকে বিয়ে বাড়ি যাবে, আমি ফিরলে তবেই ওরা বেরোবে। ও মা, তাহলে এতক্ষণ বসে আছেন কেন? না না, অসুবিধা নেই, পাড়াতেই বিয়ে, 8টার আগে বেরোবে বলে মনে হয় না। ও, তা চেয়ার টেবিলের দাম কি পড়লো বললেন না তো? দাম আপনি দেবেনই? আপত্তি করবেন না প্লিজ।
সত্যি সত্যি যদি ওটা আপনার বন্ধুর শেষ ইচ্ছে হয়, দামটা তো আমারই দেওয়া উচিত নয় কি? আচ্ছা ঠিক আছে, বিল দিয়ে যাব। দেবাংশু ডিভান ছেড়ে দরজায় গেল, জুতো গলাচ্ছে। শ্রীলেখাও এসেছে এগিয়ে, দরজা খুলে দিতে দিতে বলল, কিছু মনে করলেন না তো? না, ইটস অল রাইট। আসি। আবার কবে আসছেন? এই কি আমন্ত্রণ নাকি নিছকই ভদ্রতা? শ্রীলেখার চোখে চোখ পড়ে গেল দেবাংশু। আবার সেই ছমছমে অনুভূতি। শ্রীলেখার দৃষ্টিতে এখন আর সেই বিষাদ নেই, তবু কি যেন একটা আছে, বিষণ্ণতার চেয়েও গাঢ় কিছু। কুচকুচে কালো চোখের মণিতে চিকচিক করছে একটা আলো, উজ্জ্বল, আবার উজ্জ্বল নয়ও। চোখ সরিয়ে নিয়ে দেবাংশু বলল, দেখি আসবো এর মধ্যে। রাস্তায় নেমে নিজেকে চড়াতে ইচ্ছে করছিল দেবাংশুর। কেন যে সেদিন ঝোঁকের মাথায় কিনে ফেললো চেয়ার টেবিল? তখনই ভাবা উচিত ছিল শ্রীলেখার যথেষ্ট আত্মমর্যাদা বোধ আছে, সে মোটেই মাগনায় নেবে না। মাঝখান থেকে মিছিমিছি একটা খরচের গাড্ডায় পড়ে গেল বেচারা। এই টানাটানির সময় দামটা কি কমিয়ে বলবে? 2100 জায়গায় 700-800? যদি বিশ্বাস না করে, যদি আরো আহত হয়। ভাবতে ভাবতে সিগারেট, পায়ে পায়ে যাদবপুর মোড়। মিনিবাসে উঠে বিচ্ছিরি জ্যামে ফেসে গেল দেবাংশু। ঢাকুরিয়া ব্রিজের ঠিক মুখটায় খারাপ হয়েছে পেল্লাই সাইজের এক লাক্সারি বাস। গোটা ব্রিজ জ্যাম, একটা গাড়িও নড়ছে না। মাত্র 10-15 মিনিটের পথ, পেরোতে লেগে গেল পাক্কা 1 ঘন্টা। মঞ্জুরি সেজে গুজে তৈরি ছিল, সোনালি জরি পার অফ হোয়াইট সিল্ক পরেছে, গয়নাও পরেছে অল্প স্বল্প, খোঁপা বেঁধেছে বাহার করে। এমনিতে মঞ্জুরি বড় একটা সাজে না, তবে একটু আকটু সাজলে তাকে এখনো বেশ দেখায়। গায়ে পারফিউমও ছড়িয়েছে আজকে, মৃদু সুরভি জড়িয়ে আছে তাকে। দেবাংশুকে দেখেই ব্যস্ত স্বরে বলল, সেই দেরি করলে তো, মিমলি ওয়েট করে করে বেরিয়ে গেল। আর বলো না, যা আটকান আটকেছিলাম ঢাকুরিয়া ব্রিজের মুখটায়। ঠাকুরিয়া? সঙ্গে সঙ্গে মঞ্জরির ভুরুতে ভাঁজ। তোমার অফিস আজকাল ওই রুটে পড়ে নাকি? মুখ ফসকে বলে ফেলে দেবাংশু কাঠ। তাড়াতাড়ি বলল, না মানে শ্রীলেখার বাড়ি হয়ে এলে? হ্যাঁ, ওদিকে গিয়েছিলাম একটা কাজে। তোমাকে কিন্তু আজ একটু তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম। আরে তাই তো আসছিলাম, জ্যামে না পড়লে। দেবাংশু সব প্রতিভ হওয়ার চেষ্টা করলো। আর তুমিও মিমলির সঙ্গে তো বেরিয়ে যেতে পারতে, আমার কাছে তো ডুপ্লিকেট চাবি থাকেই। ঠিকই তো, খেয়াল ছিল না তো। মঞ্জুরির স্বরে শ্লেষ। মিছিমিছি অপেক্ষা করলাম। ওভাবে বলছো কেন? দেরি কি ইচ্ছে করে করেছি? হক কথা, সে তোমায় কখন ছাড়বে না ছাড়বে তা কি তোমার ইচ্ছের উপর নির্ভর করে? কি উল্টোপাল্টা বকছো? এখন তোমার সব কথাই উল্টোপাল্টা লাগে। প্রেমে মজলে কোনো কথা কি সোজাভাবে দেখা যায়? ধৈর্যেরও তো একটা সীমা আছে। দেবাংশু চড়াং করে রেগে গেল। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। একজন ভদ্রমহিলাকে জড়িয়ে এরকম নোংরা নোংরা রিমার্ক পাস করো না। গায়ে ছ্যাঁকা লাগলো বুঝি? নোংরামি করে বেড়াচ্ছ তাতে দোষ নেই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই ফস। প্লিজ স্টপ ইট। কেন চুপ করব? কেন? রোজ রোজ কি এত তোমাদের প্রাণের কথা থাকে? এত কথা যে ফুরোতেই চায় না। মঞ্জুরি হঠাৎ হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচিয়ে উঠল, ভদ্র মহিলা? হা, কি পদের ভদ্র মহিলা আমার জানা আছে। বর মরতে না মরতে বরের বন্ধুর গায়ে একেবারে ঢলে পড়ল। হায়া শরম নেই? ছ্যা 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 ছ্যা, বর মরে প্রাণে খুব পুলক জেগেছে তাই না? আহ, এত নিচে নেমে গেছো তুমি? দেবাংশুর মুখ দিয়ে বেরিয়ে গেল, এত হিংসে কিসের? হ্যাঁ, এত হিংসে কিসের? হিংসে না তো কি? আমি তোমায় চিনি না? তোমার নেচার আমার জানতে বাকি আছে? সর্বক্ষণ একেবারে সন্দেহ। দেবাংশু তর্জনী নাচালো, এমন করলে আমি কিন্তু থাকবো না। যেদিকে দু চোখ যায় চলে যাব। ভয় দেখাচ্ছ? যাও না, কে তোমায় আটকাচ্ছে? তাই যাব। তোমার সঙ্গে থাকা অসম্ভব। তুমি অত্যন্ত ইতর। তুমি তুমি থামলে কেন? আরো বলো।
সহ্য। দাঁতে দাঁতে ঘষতে ঘষতে দেবাংশু ঢুকে গেল নিজের ঘরে। গনগনে ক্রোধে মাথা ফুটছে টকবক। একখানা কলম গড়াগড়ি খাচ্ছিল মেঝেতে, লাথি মেরে সেটাকে পাঠিয়ে দিল খাটের তলায়। বসলো বিছানায়, উঠে পড়ল। অশান্ত মস্তিষ্কে পায়চারি করছে ঘরে। অনেক হয়েছে, অনেক করেছে, আর নয়। নেমো খারাপ মেয়ে ছেলে, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? এর সঙ্গে থাকার চেয়ে জাহান্নামে গিয়ে বাস করা ঢের ঢের ভালো। অস্থির পদচারণার একটা গুণ আছে, দেহের সঙ্গে সঙ্গে মনও শান্ত হয়। দেবাংশুর উত্তেজনাও ঝিমিয়ে এলো ধীরে ধীরে। শিরা উপশিরায় রক্তকণিকার দাপাদাপি স্তিমিত ক্রমশ। খারাপ লাগছিল দেবাংশু, অবসাদ জাগছিল। মঞ্জুরিকে এসব সে কি বলে ফেলল? মঞ্জুরিকে বলল? মঞ্জুরিকে কেন শোনালো অত কড়া কড়া কথা? আর একটু ঠান্ডা মাথায় কি মোকাবেলা করা যেত না? বিছানায় এলিয়ে পড়ল দেবাংশু, চোখ বুজে পড়ে রইল খানিকক্ষণ। ইস, মঞ্জুরি সম্পর্কে ওই রকম অভব্য বিশেষণ মনে এলোই বা কেন? মঞ্জুরি কি তার পর, কিংবা মিমলি? এককালে স্বেচ্ছায় বরণ করার দায়িত্ব সত্যি কি এখন ভারী ঠেকে? মঞ্জুরির ঈর্ষার যে এক ধরনের বিপন্নতারই নামান্তর, এটা কেন বুঝেও বুঝল না দেবাংশু? কান মাথা জ্বালা জ্বালা করছে। উঠে বাথরুমে গিয়ে দেবাংশু চোখে মুখে জল ছেটালো ভালো করে। ফেরার পথে দাঁড়ালো মঞ্জুরির ঘরের সামনে। দরজা হাট, অন্দরে অন্ধকার। ঈষৎ দ্বিধা জড়ানো হাতে দেবাংশু পর্দা সরালো। গলা স্বাভাবিক করে বলল, কি করছো, বেরোলে না? ঘর নিঝুম। ভেতরে ঢুকে আলো জ্বালালো দেবাংশু। মঞ্জুরি শুয়ে আছে খাটে, দেওয়ালের দিকে মুখ। কি হলো, যাবে না বিয়ে বাড়ি? সাড়া নেই। নরম গলায় দেবাংশু বলল, কি পাগলামি করছো, ওঠো, ঘুরে এসো। মঞ্জুরি নড়ছে না এতটুকু। দেবাংশু পায়ে পায়ে কাছে গেল, গলা আরো কোমল করে বলল, রাগ করে থেকো না প্লিজ। এমন ছেলে মানুষের মতো ঝগড়া করলাম, ছিছি, তাও একটা নন ইস্যু নিয়ে। মঞ্জুরি যেন শুনতেই পাচ্ছে না। দেবাংশু বসলো বিছানায়, হাত রেখেছে মঞ্জুরির কাঁধে। দেখো, এদিকে তাকাও। পলকে মঞ্জুরির শরীর শক্ত। দেবাংশু টের পেল মঞ্জুরি কাঁপছে। নার্ভাস গলায় দেবাংশু বলল, কি হলো? এই, আরে বলছি তো আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করবে না আমাকে? কি ক্ষমা করবে না? শক্ত শরীর কাঁপছে এবার, কান্নার দমকে ফুলে ফুলে উঠছে। বুকটা মুচড়ে উঠল দেবাংশুর। হঠাৎই ঝুঁকে পড়ে জড়িয়ে ধরেছে মঞ্জুরিকে। জোর করে ফেরালো মঞ্জুরির মুখখানা। ঠোঁট নমে এলো মঞ্জুরির ঠোঁটে, চোখে, কপালে। ওষ্ঠ শুষে নিচ্ছে অশ্রুধারা। কেঁপে কেঁপে উঠছিল মঞ্জুরি। দেবাংশুর আলিঙ্গনে ধরা দিয়ে নিশ্চুপ করে রইল একটুক্ষণ। তারপর সহসাই ছাড়িয়ে নিয়েছে নিজেকে। উঠে বসে শ্বাস নিচ্ছে জোরে জোরে। দু হাতে খামচে ধরল মাথা, ঝাঁকাচ্ছে। স্খলিত স্বরে দেবাংশু ডাকল, মঞ্জুরি। কেন এত ভুল বোঝো? কেন রাগ করো? জানি না, নিজেকে বশে রাখতে পারি না। কিন্তু কেন? ওই যে বললাম, জানি না। এখন কি বলে দিতে হবে, তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিচ্ছু নেই? না বললে বুঝবই বা কি করে? মঞ্জুরির গলা খাদে নেমে গেল। তুমি বুঝিয়েছ কোনোদিন? সব কিছু কি বুঝিয়ে দিতে হয়? হয়তো হয় না, আবার হয়ও। মঞ্জুরি ঘাড় ঘোরালো। যতই হোক, আমি তো একটা মানুষ, রক্ত মাংস দিয়ে তৈরি। আমারও তো কিছু চাওয়ার থাকতে পারে। চাও না কেন? কেন চাওনি? কেন এলে না? আর কেন এলে না? আমি আমি একাই নির্লজ্জ হব? মঞ্জুরি বড় শ্বাস ফেললো একটা, বিড়বিড় করে বলল, অথচ এমন আশ্রিতের মতো না থেকে আমি তো একটু অন্যভাবেও বাঁচতে পারতাম, মাথা উঁচু করে। পারতাম না বলো? তুমি তো এখনো
মাথা উঁচু করেই আছো মঞ্জুরি। আছি কি? বুকে হাত দিয়ে বলো তো, তুমি একদিন ভাবনি মঞ্জুরি ক্ষণিক সুখের তাড়নায় তোমার কাছে এসেছিল, কিংবা তোমায় কবজা করতে মাকড়সার মতো? মঞ্জুরির স্বর ফের উত্তেজিত সহসা। অথচ আসল সত্যিটা যে কি? মঞ্জুরি থেমে গেল, থেমে আছে। তার না বলা কথাটুকু তীর তীর কাঁপছে ঘরের বাতাসে। দেবাংশু নিষ্পলক দেখছিল মঞ্জুরিকে। লাল হয়ে আছে মঞ্জুরির চোখ, আবার জমেছে অশ্রুবিন্দু। ঠোঁট কামড়ে নিজেকে সামলাচ্ছে প্রাণপণে। এই মঞ্জুরি দেবাংশুর একান্তই অচেনা। বুকের ভেতর দ্রিম দ্রিম ধ্বনি শুনতে পাচ্ছিল দেবাংশু। অস্ফুটে বলল, এখনো সময় আছে মঞ্জুরি। না, সময় এসেছিল, সময় চলেও গেছে 14 বছর আগে। সময়টাকে তুমি ছুঁতে পারোনি সেদিন। এখন যা পড়ে আছে তা নেহাতি মরা খাত। নদী শুকিয়ে গেছে। মঞ্জুরি আঁচলে চোখ মুছে নিল, শুকনো গলায় বলল, এখন আমরা এভাবেই বেঁচে থাকবো দেবু। কখনো তুমি আমার দিকে আঙুল তুলবে, কখনো আমি তোমায় আঙুল তুলে শাসাবো। কখনো অসহ্য মনে হবে, আর কখনো সহ্য করে নেব। আর এভাবেই আমরা একদিন ফুরিয়েও যাব। বাইরে সানাই বাজছে, আনন্দের মূর্ছনা নয়, সুরটা যেন কান্নার মতো আছড়ে পড়ছে ভেজানো জানলায়। মাথা কুটছে কান্না নাকি হাহাকার? দেবাংশু দুহাতে মুখ ঢেকে ফেলল। টের পাচ্ছিল ওই হাহাকারটুকু রয়ে গেল, থাকবেও আজীবন। তার মাঝেই হঠাৎ কোথাও আলসে ভেঙে পড়ে চলকে দিয়ে যাবে বেঁচে থাকাটাকে। আমূল নাড়া খেয়ে যাবে অস্তিত্ব। তারপর আবার না, হিমাদ্রিটাই সুখী। কেন যে দেবাংশু কার্নিশ বাঁচিয়ে বাঁচিয়ে কাটালো জীবনটা। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা সম্পূর্ণ উপন্যাস একা জীবন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরবর্তীকালে এমন আরও অনেক গল্প উপন্যাস নিয়ে হাজির হয়ে যাব আমি শ্রীময়ী। ততক্ষণের জন্য